এইগুলো কিন্তু ছাত্রদের জানার কথা না, কে বা সৈয়দ রেফাত আহমেদ বা কে ভালো জাজ হবে এবং কাদেরকে সরাতে হবে। দ্যাট মিনস এই পুরো আন্দোলনটা কোথাও না কোথাও থেকে অত্যন্ত সুচারুভাবে কোঅর্ডিনেটেড হচ্ছিল। নাথিং ইজ ইম্পসিবল, বাট এইখানে প্রবাবল সিনারিও এবং দ্য রিয়েলিটি যে শেখ হাসিনাকে কখনই ইন্ডিয়া বাংলাদেশে পাঠাবে না যদি না দেখে যে এমন কিছু ঘটলো যে আওয়ামী লীগ আবার মানে প্রতি বিপ্লব করে চলে আসলো, হুইচ ইজ অলমোস্ট ইম্পসিবল। যে মাস্টার মাইন্ডের কথা বলা হয়েছে, আমি এটা মনে করি যে যেটা আমরা এতদিন বলে আসছিলাম ব্যক্তিগতভাবে আমি, যে এই কোটা বিরোধী আন্দোলনটা একটা ডেলিবারেট আন্দোলন ছিল, এর অনেকগুলো সিমটম ছিল, সেইটা এখন আমরা প্রফেসর ইউনূসের মুখ থেকে শুনলাম। সিমটম গুলো কি ছিল? যে তারা কোনোভাবে রাস্তা থেকে সরছিল না এবং তাদের স্লোগান গুলো ছিল জনমানুষের যে আকাঙ্ক্ষাগুলো মানুষ শুনতে চায়, সেই স্লোগান গুলো তারা দিচ্ছিল। যেমন স্বাধীনতার চেতনা দেশ কারো বাবার নয়, লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীনতা দেশ কারো বাবার নয়, আরো সুন্দর সুন্দর সব স্লোগান। এই প্রফেসর ইউনূস এই প্রথম ছাত্র আন্দোলনকে 5 তারিখের আগে মাঝখানে যে ছোট একটি ব্রেক ছিল, যে যখন পতিত শেখ হাসিনা এই বিভিন্ন পার্টি না বিজনেস কমিউনিটি এদেরকে নিয়ে যে মিটিং করছিল, তখন মনে হচ্ছিল যেন একটা ব্রেক। ওইটা ওই যুদ্ধকালীন সময় অনেক সময় পজ থাকে, সেইটা হচ্ছিল আসলে, ওইটা কিন্তু আসলে ব্রেক ছিল না। তো এই ফার্স্ট টাইম প্রফেসর ইউনূস বিশ্ববাসীর কাছে আহ্বান জানালেন ছাত্র আন্দোলনের পাশে থাকতে। তখনও কিন্তু এক দফা আন্দোলন আসে নাই, তখনও কিন্তু কোটা বিরোধী আন্দোলন চলছে। এরপরে এই কোটা বিরোধী আন্দোলন থেকে যখন এক দফা আন্দোলনে গেল, সেইখান থেকে 6 তারিখ গণভবন ঘেরাওর পড়তে 5 তারিখ একদিন সামনে নিয়ে আসা হলো, এবং এটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং অত্যন্ত ইন্টেলেকচুয়ালি ইট হ্যাজ বিন ডান। কারণ মাঝখানে একটা দিন পেলে আরো অনেক জীবন হানি ঘটত। এরপরে যখন সরকারের পতন হলো, সরকারের পতনের হওয়ার তারা ঘোষণা দিল যে আমরা আর্মি গভর্নমেন্ট চাই না, যদিও মাঠে স্লোগান আসছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এরপরে যখন বিচারপতি থেকে যখন পদত্যাগ করতে যেদিন সুপ্রিম কোর্টে ছাত্ররা আসলো, আমি এই পুরো আন্দোলনেই ছিলাম একদম এই জুলাই মাসে, এবং ওই দিনও ছিলাম আমি। তো সেখানে যখন আশফাক সাহেবকে প্রধান বিচারপতি নিয়োগ করা হলো, হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টার ভিতরে আসলো, না অমুককে চাই আমরা, বর্তমান যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে চাই। এইগুলো কিন্তু ছাত্রদের জানার কথা না, কে বা সৈয়দ রেফাত আহমেদ বা কে ভালো জাজ হবে এবং কাদেরকে সরাতে হবে। দ্যাট মিনস এই পুরো আন্দোলনটা কোথাও না কোথাও থেকে অত্যন্ত সুচারুভাবে কোঅর্ডিনেটেড হচ্ছিল, মানে যেটা ডক্টর ইউনূস বলেছেন যে গোছানো আন্দোলন ছিল, মানে এটা গোছানো আন্দোলন। সো দ্যাট মিনস এটা ডেলিবারেট, একদম পরিকল্পিতভাবে তারা পরিস্থিতি দেখে দেখে এগিয়েছে এবং এটা সাকসেসফুল হয়েছে। 2-3টে ইতিহাস সৃষ্টি হয়েছে এর মাধ্যমে। এক, যে ছাত্রদের নেতৃত্বে এই প্রথম একটা বিপ্লব সংগঠিত হলো। সেকেন্ড, কোন পলিটিক্যাল ফোরামে এই অভ্যুত্থান ঘটেনি, এই বিপ্লব ঘটেনি। পলিটিক্যাল পার্টি কখন নামলো? যখন সেনাবাহিনী বললো তারা গুলি করবে না, তখন তাদের পলিটিক্যালি তারা লঞ্চ করেছে। এর আগে ছাত্রছাত্রীরা বিভিন্ন দলমতের লোক মাঠে ছিল, সেটা ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে, কিন্তু সেটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। এর প্লাস মাইনাস দুই দিক আছে। যদি রাজনৈতিক প্রোগ্রাম থাকতো তাহলে তাদেরকে পিটিয়ে গুলি করে উঠেই দেওয়া সহজ হতো। আবার এই 28 অক্টোবরের মধ্যে ঘটনা ঘটতে পারতো। আপনার সাথে আমার মনে হয়, আমি যতটুকু জানি যে আন্দোলনের জুলাইয়ের মাঝামাঝি থেকেই রাজনৈতিক দলগুলো ছিল, যদিও ঘোষিতভাবে সাধারণ জনগণের মতোই ছিল, বাট ছিল। হ্যাঁ, সেটা আমি বললাম। তো সেই জন্য আমি মনে করি যে যেটা আমাদের অ্যাসেসমেন্টে আমি যেটা কয়েকবারই বলেছি, এবং এই প্রফেসর ইউনূস দেখেন যে কথাটা সর্বশেষ উনি বলছে যে সংস্কার যেদিন শেষ হবে তারপরে নির্বাচন, এই কথাটাই কিন্তু উনি প্রথম ডিপ্লোম্যাটিক কোরের সাথে বাংলাদেশে যখন মিটিং করছে তখন এই একই কথা কিন্তু সে বলেছে, সেই কথাটাই কিন্তু ওইখানে রিইটারেট করেছে।
সো এটা বোঝাই যায় যে এটা একটা পরিকল্পিত আন্দোলন ছিল এবং এটার পিছনে সিআইএ ছিল এবং এই পিটার হাস এবং যে মিস্টার লু তাদের পরিকল্পনা এবং পরিকল্পনা সফল হয়েছে, যেটা একটা ইন্ডিয়ান পত্রিকায় বের হয়েছে যে এটা আমেরিকা 1 বছর আগে এই সরকার পতনের পরিকল্পনা করে ফেলেছিল এবং সেইটা তারা এখানে সাকসেসফুল করেছে। এখন আসেন যে শেখ হাসিনা ফেরত আসবে কি আসবে না, আমি 99% শিওর, 99 স্যারের সাথে একমত হয়ে বলছি যে নাথিং ইজ ইম্পসিবল, বাট এইখানে প্রবাবল সিনারিও এবং দ্য রিয়েলিটি যে শেখ হাসিনাকে কখনই ইন্ডিয়া বাংলাদেশে পাঠাবে না যদি না দেখে যে এমন কিছু ঘটলো যে আওয়ামী লীগ আবার মানে প্রতি বিপ্লব করে চলে আসলো, হুইচ ইজ অলমোস্ট ইম্পসিবিলিটি। দ্যাট মিনস শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসা এবং শেখ হাসিনার পলিটিক্সে ফেরত আসা অলমোস্ট জিরো। আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে কোনোদিন আসতে পারে, সেটা দুইটা ফর্মে, একটা হলো মডিফাইড ফর্মে, আর যদি এখন একটা সংস্কার এর আগে যথাযথ সংস্কারের আগে একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে ধারণা করা হয় যে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি এসে যদি তাদের মতো ভুল করে 2009 থেকে 2024 পর্যন্ত যেভাবে সরকার আওয়ামী লীগ চালিয়েছে, যেটা মির্জা ফখরুল সাহেব বলেছেন আওয়ামী লীগের মতো এইভাবে করলে পরিণতি একই রকম হবে এবং আরো অনেকে বলছে, এইটা করলে কিন্তু আওয়ামী লীগের কামব্যাক করা আরো ইজিয়ার হবে। তো আওয়ামী লীগ যদি আসতে চায় তাহলে এই সবচেয়ে বড় মেকানিজমটা হবে বিএনপির ভুল বা যারা সরকার গঠন করবে তাদের ভুল। এইটা কিন্তু আওয়ামী লীগকে দ্রুত রিহেবিলেট করবে যদি না যুদ্ধবাদী ট্রাইব্যুনালে এই গণহত্যার দায়ে তাদেরকে ব্যান্ড না করে। এইটা গেল একটা দিক। এখন আসেন আপনি যে আমাদের আলোচনার ভিতরে সবসময় এইটা আমাদের মনে রাখতে হবে যে একদফা আন্দোলনের সময় কি অবজেক্টিভ ছিল। অবজেক্টিভ ছিল যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা, মাফিয়াতন্ত্র, লুটেরাতন্ত্র কোনোদিন সৃষ্টি না হতে পারে, দুর্বৃত্তেই তো রাজনীতি যাতে কন্টিনিউ না করতে পারে, দুর্নীতির মূলোৎপাটন করা ইত্যাদি ইত্যাদি। এবং তারা কাদের ভিতরে ব্যবস্থা নেওয়ার কথা বলছে? স্বৈরচারী যারা ডাইরেক্ট স্বৈরচারী, অর্থাৎ পতিত শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারের সাথে ডাইরেক্ট কন্ট্রিবিউট করছে, স্বৈরাচারের দোসর এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। দিস ইজ এ হিউজ টাস্ক। কারণ এই যেভাবে প্রশাসন এবং যেভাবে রাষ্ট্র ব্যবস্থা সাজিয়েছে, আওয়ামী লীগ 6 লেয়ার তাদের লোক রেখে গেছে, একদম টপ লেয়ার থেকে নিম্ন লেভেল পর্যন্ত। সো এইটা কিন্তু পরিষ্কার করা এত সোজা না। আমরা অনেক সময় বলেছি প্রশাসন এবং পুলিশ ইনক্লুডিং আর্মি শর্ট সার্ভিস ট্রেনিং করে, যুদ্ধকালীন সময় কিন্তু আর্মিতে 1 মাসের ট্রেনিং করে অথবা 3 মাসের ট্রেনিং করে কিন্তু সেখানে তাদেরকে পাঠানো হয় মাঠে। এখানেও জাস্ট শর্ট ট্রেনিং করে 1.5 মাসে 6 সপ্তাহ ট্রেনিং করে এইগুলাকে আস্তে আস্তে ফিল আপ করে স্বৈরাচারের ডাইরেক্ট যারা দোসর তাদেরকে এইখান থেকে ফেজ আউট করা যায়।